সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতনের বিল সাবমিটের নির্দেশ। এদিকে বাড়তি উৎসব ভাতা ও এমপিওভুক্তির প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন মিলেছে। অপরদিকে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ভয়ঙ্কর সতর্কবার্তা, ধেয়ে আসছে সুপার এল নিনো। আরও থাকছে সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডাক্তার তাসনিম জারা। এবং সবশেষে থাকছে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতনের বিল সাবমিটের নির্দেশ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয়েছে। 24 এপ্রিলের মধ্যে এই বিল সাবমিট করতে হবে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে অগস্ট 2025 মাস থেকে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগইন করে প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের অনুসারে এমপিওর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়। প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। কোনো শিক্ষক কর্মচারী পদত্যাগ, মৃত্যু, অবসর বা অন্য কোনো কারণে চলতি মাসের নিয়মিত বেতন প্রাপ্য নয় কিন্তু তার বকেয়া অনুমোদিত হয়েছে, এমন জনবলের ক্ষেত্রে আংশিক পেমেন্ট অপশন সিলেক্ট করে বিল সাবমিট করতে হবে। শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত টাকা পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। উল্লেখ্য, শুধুমাত্র আইবাসে যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এদিকে বাড়তি উৎসব ভাতা ও এমপিও ভুক্তির প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন মিলেছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সরকার ক্ষমতায় এসে নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে একটি বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আনাম হাসান এহসান উল মিলন আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি ডাক্তার মিলন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারকে ডিও লেটার পাঠান। সেই প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যে পরিমাণ টাকা চেয়েছিল তার থেকে একটু কম বরাদ্দ দিয়েছে, কিন্তু যা দিয়েছে তা দিয়ে উৎসব ভাতা ও নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যাবে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্যও বরাদ্দ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত স্কুল ও কলেজ খাতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ উল্লেখ করে প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। শিক্ষামন্ত্রীর পাঠানো ডিও লেটারে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আগামী 2026-27 অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত প্রাথমিক ব্যয়সীমা মোট 50,319 কোটি টাকা। তৃতীয়দশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে।
জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে বর্তমান সরকার ঘোষিত ইশতিহারে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% অর্থ বরাদ্দ দেওয়া, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপণ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও আনন্দময় মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনী ইশতিহারের অঙ্গীকার বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আগামী অর্থবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য 2026-27 অর্থ বছরের ফর্মের নির্ধারিত ব্যয়সীমা 50,319 কোটি টাকা পর্যাপ্ত নয়। নির্বাচনী ইশতিহারের প্রথম পর্যায়ে মার্চ 2024 থেকে আগস্ট 2024 পর্যন্ত 160 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে জুলাই-আগস্ট 2024 অর্থ বছরের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এই 2 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে 4,48,30,000 টাকা। 2024-27 অর্থ বছরের পরবর্তী 10 মাসে নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে 9,330 কোটি 5 লাখ টাকা। অর্থাৎ নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রয়োজন হবে মোট 9,778 কোটি 80 কোটি টাকা। বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও ভুক্ত রয়েছে, সেসব শিক্ষক কর্মচারী দীর্ঘদিন যাবৎ এমপিও ভুক্তিকরণের জন্য আন্দোলন, সংগ্রাম এবং দাবি জানিয়ে আসছেন। তাদের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এমপিও দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদন যাচাই বাছাই করে যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই প্রেক্ষিতে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে এমপিও খাতে প্রস্তাবিত 200 কোটি টাকার অতিরিক্ত আরও প্রায় 400 কোটি টাকা প্রয়োজন হবে। তৃতীয়দশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে বর্তমান সরকার ঘোষিত ইশতিহারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কার্যক্রম বাস্তবায়নের জন্য আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে 9,778 কোটি 80 কোটি টাকা এবং স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তিকরণের জন্য 400 কোটি টাকা, মোট 10,176 কোটি 80 লাখ টাকা বৃদ্ধি করে এই বিভাগের জন্য নির্ধারিত ব্যয়সীমা 50,319 কোটি টাকার পরিবর্তে মোট 50,319 যোগ 10,176 কোটি 80 লাখ টাকা সমান 60,497 কোটি 80 লাখ টাকা নির্ধারণের জন্য আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি। অপরদিকে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ভয়ঙ্কর সতর্কবার্তা ধেয়ে আসছে সুপার এল নিনো। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়ের নতুন আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে চলতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যে শক্তিশালী এল নিনো তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে ভয়ঙ্কর সুপার এল নিনোতে রূপ নিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এল নিনো ও বৈশ্বিক প্রভাব। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে আগামী জুলাইয়ের মধ্যে এল নিনো তৈরির সম্ভাবনা 61%। এই প্রাকৃতিক অবস্থা 2024 সালের শেষ পর্যন্ত স্থায়ী থাকতে পারে। প্রশান্ত মহাসাগরের গড় তাপমাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলে তাকে সুপার এল নিনো বলা হয়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এটি 2024 সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার 15% শঙ্কা রয়েছে। অঞ্চলভেদে আবহাওয়ার পরিবর্তন। এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে আবহাওয়া চরম রূপ নিতে পারে। ভারত ও এশিয়া। ওয়াশিংটন পোস্টের আবহাওয়াবিদ বেন নল জানিয়েছেন, আসন্ন অক্টোবরে মধ্য ও উত্তর ভারতে তীব্র খরা দেখা দিতে পারে। মৌসুমি বৃষ্টিপাতের ঘাটতি কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইন্সেও খরার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র। দেশের মধ্যাংশ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বাড়লেও উপকূলীয় অঞ্চলগুলো দীর্ঘ সময় শুষ্ক থাকতে পারে। তবে টেক্সাস সহ উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহের ঝুঁকি রয়েছে।
আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। এসব মহাদেশের বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহ এবং মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ায় আবহাওয়া পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠতে পারে। সমুদ্র ও ঝড়। আটলান্টিক মহাসাগরে হারিকেন বা ক্রান্তীয় ঝড়ের সংখ্যা কমলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঝড়ের সক্রিয়তা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনিশ্চয়তা ও সতর্কতা। ইউরোপীয় আবহাওয়া সংস্থাগুলোর মতে বসন্তকালীন পূর্বাভাসের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বিশ্বজুড়ে নীতি নির্ধারক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষি নির্ভর দেশগুলোকে আসন্ন খরা ও তাপপ্রবাহ মোকাবেলায় প্রস্তুতি নিতে বলা হয়েছে। সার কথা, প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলপ্রবাহ বা এল নিনোর কারণে 2026 সাল পর্যন্ত বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিরাজ করতে পারে। এটি কেবল তাপমাত্রাই বাড়াবে না, বরং এশিয়ায় খরা এবং আমেরিকায় তীব্র তাপপ্রবাহ মতো নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে আনতে পারে। আরও থাকছে, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব ভিড়িয়ে দিলেন ডাক্তার তাসনিম জারা। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ঢাকা 9 আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তবে নিজের আদর্শ ও অবস্থানে অনড় থেকে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন রাজনৈতিক দল তাকে এই প্রস্তাব দিয়েছিল তা তিনি পরিষ্কার করেননি। ফেসবুক পোস্টে কি বললেন তাসনিম জারা? তৃতীয়দশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেক শুভাকাঙ্ক্ষী তাকে সংসদে না দেখে দুঃখ প্রকাশ করেন। তাদের উদ্দেশ্যে তাসনিম জারা জানান, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব তার কাছে এসেছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার সুযোগ হাতছাড়া করা তার জন্য সহজ ছিল না। কিন্তু তিনি শুরু থেকেই সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে কথা বলে আসছেন। তিনি লেখেন, আমি বিশ্বাস করি সংরক্ষিত নারী আসন জনগণের সরাসরি ভোটে পূরণ হওয়া উচিত, দলীয় মনোনয়নে নয়। এই দাবিতে আমি প্রচারণা চালিয়েছি এবং মানুষের সমর্থন চেয়েছি। তাই প্রস্তাব পাওয়ার পর নিজের অবস্থান বদলানো আমার পক্ষে সম্ভব ছিল না। অন্যদের প্রতি শুভকামনা। নিজে প্রস্তাব ফিরিয়ে দিলেও যারা সংরক্ষিত আসনে সংসদে যাচ্ছেন তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন তাসনিম জারা। তিনি আশা প্রকাশ করেন, যারা মনোনীত হয়েছেন তারা যোগ্য এবং সংসদে মানুষের জন্য ভালো কাজ করবেন। এবং সবশেষে থাকছে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 2 জুলাই বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। বুধবার 22 এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসন্ন এই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং ওই মার্কশিট পূরণে ত্রুটি এড়ানোর লক্ষ্যে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাসমূহ: আসন গ্রহণ। পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগেই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। উত্তরপত্র ও ওএমআর ফর্ম। পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয়কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার ক্রম: প্রথমে বহু নির্বাচনী এমসিকিউ এবং পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পাশের নিয়ম: পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে প্রতিটি অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরু হওয়ার অন্তত 7 দিন আগেই নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে। ক্যালকুলেটর ও ঘড়ি: পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে, তবে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবে না। শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।